চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি এই প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং যদি বলি নতুন প্রজন্মদের মধ্যে বেশ দারুণ একজন সঙ্গীত শিল্পী। তার গান আপনারা প্রতিনিয়ত শুনে এসেছেন এবং ভালোবাসাও দিয়ে গেছেন। তিনি সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি একজন মেধাবী সুরকার এবং সঙ্গীত পরিচালকও। সেটি নিয়েও আমরা কথা বলবো, কিন্তু তার আগে জানবো তার ঈদ কেমন গেছে। এই ঈদের এই আয়োজনে বরাবরই আমরা চেষ্টা করি আপনাদের মাঝে আপনাদের প্রিয় শিল্পীকে নিয়ে আসার। আজও তার ব্যতিক্রম কিছু নয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের পছন্দের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মহিন খান। শুভ সকাল, ঈদ মোবারক। কেমন আছেন ভাইয়া? শুভ সকাল, ঈদ মোবারক। খুব ভালো আছি, ঈদের আমেজে আছি। একদম, আপনাকে পেয়ে আসলে আমাদের আমেজটা আর একটু দ্বিগুণ হয়ে গেল, কারণ আপনাকে পেলে সুন্দর কিছু গান হয়, সুন্দর একটা মনের মানুষের সাথে আমরা কথা বলতে পারি এবং ঈদকে ঘিরে স্পেশালি সুন্দর মানুষটার আসলে ঈদ কেমন গেল সেটা একটু দর্শকরা জানতে চান। এবারের ঈদটা একটু ব্যতিক্রম গেছে, কারণ বাবা মা এবার একটু ঈদের পরে আমরাই গেলেন, মানে ঈদের দিনটাতেই গেলেন, যার কারণে একটু ব্যস্ততা ছিল, একটু অন্যভাবে ঢাকা থেকেই তারা উদ্দেশ্যে রওনা হলেন। তো ঈদটা তো আসলে ঢাকার ঈদটা এরকম হয়, বন্ধু বান্ধব ছাড়া হয় না। তো ঈদের দিনটা একটু আলাদাই গেছে এবার। মজা তো থাকছেই, বাচ্চারা ছোট ছোট ওরা ওদের মতো মজা করছে, আর আমরাও তো ঘুরছি। আচ্ছা, এখনকার ঈদটা তো বড় বেলায় হয়ে গেছে আমাদের জন্য, এখন সালামি নেওয়ার থেকে দেওয়াটাই বেশি হয়। তো ছোটবেলায় যখন সালামি নেওয়া হতো বা নতুন জামা কি লুকিয়ে রাখার কোনো এরকম ঘটনা কি আপনার জীবনে ঘটেছে কিনা, নাকি না সবসময় একরকম ছিল? না না না, এটা ছিল ছোটবেলায় নতুন জামা আরেকজন দেখে ফেললে ছিল, ডেফিনেটলি ছিল। আমার বড় বোন, আমি পিঠাপিঠি ছিলাম তো, মানে 1 বছরের ছোট বড় আমরা, তো যার কারণে বোনের ওইটা দেখে আমারও মনের মধ্যে থাকতো যে না, নতুন জামা তো দেখানো যাবে না, পুরনো হয়ে যাবে। কেউ দেখতে আসলে, বাসায় আসলে বলতো যে তোমার জামাটা একটু দেখি। না, দেখানো যাবে না, ঈদের দিন দেখো। এইটা থাকে। এখন একটু আলাদা হয়েছে, এখনকার ছেলেমেয়েরা খুব একটা ওই রকম না। আমাদের ওই সময়টা কিন্তু আলাদাই ছিল, মানে ঈদের জামা কাপড় লুকিয়ে রাখা, কেউ দেখলে পুরনো হয়ে যাবে, এটা কিন্তু একটা আলাদা ছিল। এবার ঈদের কেনাকাটা কেমন হয়েছে? স্বাভাবিক, একদম স্বাভাবিক। খুব যে হাইফাই কিছু লুকিয়ে রাখা হয় না, লুকিয়ে রাখা হয় নাই, এটা সত্য যে এখন সবাই মিলে দেখা হয়, বাসার মানুষজন দেখা হয়। আসলে ঢাকায় তো আমরা যখন জেলা শহরে বা গ্রামের কথা বলি, যে ঈদের কথা বলি, সেটার সঙ্গে শহরের সামঞ্জস্যতাটা একটু আলাদা, কারণ এখানে কিন্তু পাশাপাশি বাড়ির মানুষের সাথে খুব একটা কথা হয় না, সেটাও কিন্তু তার সাথে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তার দেখা যাচ্ছে তারাও দেশের বাড়ি চলে যায় বা কেউ বাড়ি চলে যায়, এরকম অনেক বাসা বাড়ি খালি থাকে। তো ওইভাবে আসলে ওই এনজয়টা ঢাকা শহরে খুব কম হয়, মিস করা হয় অনেক বেশি। আসলে ছোটবেলার স্মৃতিগুলোই অন্যরকম, এগুলো ভুলবার মতো না। আচ্ছা, ঈদকে ঘিরে কোনো কাজ করা হয়েছে কিনা গানের সাথে? হ্যাঁ, এবার ঈদে একটা নাটকের, বেশ কয়েকটা নাটকের কাজ করেছি, আর রিলিজ হয়েছে, 2টো গান রিলিজ হয়েছে। পাশাপাশি ঈদ পরবর্তী এবার বেশ জমজমাট হয়েছে ঈদ পরবর্তী কনসার্টগুলো, এটাও একটা ভালো দিক। ঈদের পরদিন থেকেই বেশ চাপ আছে এবং সেটা বেশ ভালো। তো এই সব মিলিয়ে আসলে ঈদের সেশনটা গানের সময় ভালোই কাটছে আমার। ঈদের যে আমেজটা, এটা তো এখনো ভরপুর আছে, 4 সাইডে আমরা দেখতে পাচ্ছি। ছুটিটা এখনো আছে একটু একটু, বাট শেষ হয়ে যাবে। বাট পাশাপাশি আবার যে কাজের ব্যস্ততা, এই যে এই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করছেন ফ্যামিলির সাথে, আর কিভাবে ইউটিলাইজ করার ইচ্ছে রয়েছে? এই সময়টা আমাদের কাটে আসলে, ওই যে বললাম যে ঈদ পরবর্তী বেশ কিছু ঈদ ফেস্টিভ্যাল থাকে, শো থাকে, কনসার্ট থাকে, তো ওই ব্যস্ততাটা ওইখানে চলে যায়। ফ্যামিলি একটু ঘোরাফেরা করে, আমিও তাদের সাথে জয়েন করি পরে এসে, এটা ভালো লাগে। এটা ডেফিনেটলি ঈদ পরবর্তী আমেজটা কিন্তু আলাদা, কারণ আমরা ঈদের আগে দেখা যাচ্ছে শপিংয়ে যাচ্ছি, ঘুরছি, সেটা নিয়ে পরবর্তীতে সেগুলো জামা কাপড় পরে বের হওয়া, এটা কিন্তু একটা আলাদা আনন্দ আছে। নতুন জামা পরে বের হওয়ার একটা আনন্দ আছে, তো এটা ভালো লাগে। আচ্ছা ভাই, আপনার অনেক পপুলার গান রয়েছে, যে গানগুলোর প্রতিনিয়ত আমরা আসলে এখনো শুনি এবং এত ভালো লাগা কাজ করে। সো ঈদের এই আমেজে আমাদের শুরুতে এখন কোন গানটি শোনাবেন? আমার তো বরাবরই খুব পছন্দের একটা গান, আমার লেখা ও সুরের, কলিজায় লাগে রে, শোনাচ্ছি একটু। ওকে, দারুণ একটি গান। দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি নামন, দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি নামন, কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে,
ও কলিজায় লাগে রে, কলিজায় লাগে রে। বাহ, অসাধারণ। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি খুব ভালো একজন সুরকার এবং সেই সাথে সঙ্গীত পরিচালকও। সো এই জার্নিটার পেছনের কারণটা আমরা একটু জানতে চাই। আগের মতো আসলে কনসেপচুয়াল কাজগুলো কম হয়, সেটা হচ্ছে আগে একজন সঙ্গীত পরিচালক 15-20 জন অর্কেস্ট্রা মিউজিশিয়ান নিয়ে কাজ করতেন। টেকনোলজিটা একটু শর্ট ডিভিশনে এসছে, এখন কম্পিউটারে মানুষ একটা ভালো কম্পোজ করতে পারছে, আরও শর্ট ফর্ম এসছে, এআইকে কমান্ড করলে পারে সেখান থেকেও মিউজিক বের হচ্ছে। তো মিউজিকটা আসলে এক একজনের একটা আত্মতৃপ্তির বিষয়। আত্মতৃপ্তিটা যদি কেউ পায়, আমি যখন গান শুরু করি, আমার গান গাওয়া যখন শুরু করি, অনেক মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, আসলে তাদেরও তো অনেক ধরনের ব্যস্ততা থাকে। তো সেই ব্যস্ততার ভিড় থেকে নিজেও টুকটুক করে একটু কাজ শেখা, হ্যাঁ একটু অভিমানও ছিল, কিছুটা অভিমানও ছিল। ঈদের সময় অভিমানের কথা আর নাই বলি, তবে আনন্দটাকেই নিয়েছি, কেন ওটা থেকে শিখেই কিন্তু আমার গানের সঙ্গীত পরিচালনা শুরু। এবং অভিমানটা ভালো কাজে লাগালে তো ভালো। এবং আমার আয়োজনে বলবো যে প্রায় 4 শতাধিক গান একটা কোম্পানি থেকে রিলিজ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, রঙ্গন মিউজিক থেকে রিলিজ হচ্ছে, সিনেমাতেও প্রতিনিয়ত কাজ করছি। তো এটা তো আসলে আজ থেকে যদি আমাকে যদি 14 বছর আগে ব্যাক দেওয়া হতো যে আপনি কি করতেন, আমার ডিসিশনটা আমি মনে হয় যে আমি ঠিক নিয়েছিলাম, রাইট ডিসিশন। এবং আমার এটা ভালো লাগে যে সঙ্গীত পরিচালনায় একটা সাবলীলতা আছে যে আমার এফোর্টটা কতটুকু সেটা আমি চেষ্টা করছি দেওয়ার। এবং অন্য কোনো আর্টিস্টকে যখন গাওয়াচ্ছি, আমার গাইডে আরেকজন গাইতে গেলেও কিন্তু একটু আনইজি ফিল করে। আমার একটা মনে আছে যে আমি আমার প্রথম মৌলিক গান ছিল বাপ্পাদার সুরে। তো বাপ্পাদা যখন সুর করে গাইডটা পাঠালেন, আমি বলি এটা কি গাবো, আর একটা কনফিউশন থাকে যে বাপ্পাদার মতো সুরকারের চমৎকার একটা ভয়েসে আমাকে গাইড পাঠালেন দাদা। তা আমি গাইড শোনাবো, দাদা আমি কি গাইবো এখানে আমার তো গাওয়ার কিছু নেই। তো আসলে প্রত্যেকটা আর্টিস্টের একটা নিজস্ব স্বকীয়তা আছে, তার ভয়েসের একটা আলাদা মেলোডি আছে। তো ওইটার সুর করার ক্ষেত্রে প্রয়োগ করেছি, এবং আমার সুরে যারা গান গেয়েছেন আমার কাছে মনে হয়েছে যে ওইটা তার জন্য করা। এবং সেই সাথে চলার আমাদের সঙ্গীত শিল্পীদের যেটা হয়, চলার পথে প্রত্যেকটা সময় কিন্তু ইন্সপায়ার হিসেবে অ্যাওয়ার্ড কাজ করে, এবং এই অ্যাওয়ার্ডগুলোকে এতটা পরিমাণ আসলে ইন্সপিরেশন দেয় আরেক ধাপ এগিয়ে যাওয়ার একটা অদম্য শক্তি জুগিয়ে যায়। এবং তার মাঝে যে সাফল্যটা আপনার জীবনে যুক্ত হয়েছে সেটি হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেটির জন্য হয়তো বা অনেক শিল্পী অনেক অধিক আগ্রহে কাজ করে যাচ্ছেন, লাগাতার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু অর্জনটা হয়তো বা হচ্ছে না। কিন্তু সেই যে একটা স্বপ্ন, যে স্বপ্ন থেকে উঠে দেখবো যে আমি এটা পেয়ে গেছি, এই যে স্বপ্নটা আপনার জীবনে পূরণ হয়েছে, এই জায়গা থেকে ইন্সপিরেশন বা এই যে ইন্সপায়ার হওয়ার যে ব্যাপারটা, এটা তো দ্বিগুণের থেকে মনে হয় আরো বেশি 10 গুণ বেড়ে গেছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? আমার জীবনে একটা লজিক্যাল ওয়ে আছে, সেটা হচ্ছে যে কাজ করতে গেলে যে কাজটা করুক, আমাদের যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার, মানে যে যার প্রফেশনে যে যার কাছে আছেন, যে কাজটা করবেন ওইটা একদম একাগ্রতার সাথে করতে হবে। এটা আমার ফিলোসফিতে আমি বুঝেছি। কারণ আমি একটা মনে আছে যে আমার 4 বছর আমি ঘর থেকে বেরই হয়নি, আমার স্টুডিও থেকে বের হই না। 4 বছর মোটামুটি স্টুডিও থেকে বের হই। আমি যখন কোম্পানির কাজ নিলাম, কাজ করছিলাম, এই কোম্পানির কাজের যখন প্রায় 100 গান রিলিজ হয়ে গেছে, তখন আমি সিনেমার 2-3টা কাজ পেলাম। এবং তার মধ্যে থেকে পদ্মাপুরাণ চলচ্চিত্র, আমার বন্ধু রাশিদ পলাশ, ও অলরেডি তখন সিনেমার কাজ কিন্তু শেষ, এবং সিনেমার কাছে পদ্মাপুরাণের টাইটেল সং যেটা ছিল, টাইটেল সংটাতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তো এই গান শেষ, কিন্তু ওর সিনেমার কাজ শেষ, ব্যাকগ্রাউন্ড স্কোর কমপ্লিট, সবকিছু শেষ, কিন্তু মনে হচ্ছে কোথায় যেন একটা কিছু মিসিং ছিল। তো গানটা ওইভাবে যখন গাওয়া হলো, যেহেতু পদ্মার প্রেক্ষাপটের, মানে একদম গ্রামীণ প্রেক্ষাপটের একটা গান, এবং গানটা নিয়ে একটা মনের মধ্যে আশাও ছিল। পরবর্তীতে বিচারকরা যেটা করেছেন, রায় দিয়েছেন, সে সময় আরও অনেক সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে থেকে তারা চেষ্টা করেছেন যে একটা শিল্পী যেন ভালো জায়গায় আসতে পারেন, তারা প্রতিবারই সেটা করেন। আমার বেলায় সেটা হয়েছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া করা ছাড়া আসলেই কোনো কিছু নেই। তবে অবশ্যই এটা একটা বিশাল পাওয়া, এবং সঙ্গীত শিল্পী হিসেবে একটা প্রত্যেক শিল্পীরই কিন্তু যেমন বললেন যে তার কিন্তু একটা ইচ্ছে থাকে যে আমার সর্বোচ্চ চাওয়াটা যেন ওখানে পাই। তো এইটা একটা দায়িত্ববোধেরও। আমি বললাম যে ফোকাস অন ইউর ওয়ার্ক, ইউ উইল ডু সামথিং বেটার, বেস্ট, ডেফিনেটলি। এবং এটা আমার জীবনে আমি পেয়েছি। আপনি যে কোনো কাজে সেটাতে মন দিয়ে কাজ করেন, সেই কাজটাতে হয়তো সাফল্য আসতে একটু দেরি হতে পারে। আমার সঙ্গীত পরিচালনা বলছি তো প্রায় 14 বছর, 10 বছর পরেই পেয়েছি, 10 বছর পরের সঙ্গীত পরিচালনায় কাজটা পেয়েছি, বা সেইভাবে এসছে। তো এটা
অনেকে আছেন আমাদের শিল্পীরা আছেন, কেউ 25-30 বছর পরেও জাতীয় পুরস্কার পেয়েছেন, কেউ 5 বছর পরেও পেয়েছেন, কেউ 20 বছর পরে পেয়েছেন। তো এটা আসলে এক ধরনের লাক, তার সাথে সাথে পাশাপাশি হচ্ছে কাজের, সে কাজ করে গেছেন, চেষ্টা করেছেন, অনেকে কিন্তু অনেকবারও পেয়েছেন। তো এই যে প্রত্যয়টা থাকে, ডেফিনেটলি তার থাকতে হবে। একদম। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? নিশ্চয়ই, যেহেতু পদ্মা পুরাণের গল্প করছিলাম, এটা এই প্রেক্ষাপটের এই গান, পলাশের গানটি লিখেছেন জামাল হোসেন ভাই। শোনাতে এসেছি আজ পদ্মা পুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান, জল তরঙ্গে ভরা থাকতো তার বুক, তার ঘোলা জলে মিশেছিল যত সুখ। শোনাতে এসেছি আজ পদ্মা পুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান। বাহ, গানটার মধ্যে একটা আলাদা ধরনের একটা আমেজ আছে, যেটা আসলে স্যাড রোমান্টিক না, আবার মিক্সড, দুইটা মিলে একটা এটা ব্যাপারটা। আসলে হচ্ছে পদ্মার যে প্রেক্ষাপট, আমাদের শুকিয়ে যাওয়া পদ্মার তীরবর্তীর মানুষের যে প্রেক্ষাপট, এটার উপরে চিত্রায়িত ছবিটি, এবং ছবিতে তুলে ধরা হয়েছে পদ্মা তীরবর্তী মানুষের বর্তমান প্রেক্ষাপট এবং তারা এখন কেমন আছে। তো গানের মধ্যে কথাগুলো ঠিক তেমন, বাস্তবতার সাথে একটা একটা পাল্লা দিয়ে একটা কথাগুলো আসলে সাজানো হয়েছে। খুব চমৎকার একটি গান। সো ঈদের এই সময়টাকে প্রিয় খাবার কি থাকে? মানে বাসায় তো আয়োজন থাকে, স্পেশালি থাকে যে না, যে মা বা ওয়াইফকে বলা হয় যে এই খাবারটা কিন্তু আমার জন্য স্পেশালি রান্না করা হবে, সেরকম কোনো খাবার থাকে কিনা? থাকে, এটা বগুড়ার মানুষজন জানে, মানে আমার বন্ধু বান্ধবের কথা বলছি, আসে বগুড়ার আকবরিয়ার একটা সেমাই আছে, ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। এটা ঈদের দিন সকালবেলা আমার খুব খেতে ভালো লাগে, খুবই মজা, এটা খুবই মজাদার এবং মনে হয় আমার কাছে এখনো যে ঈদের দিন এটা যদি না খাওয়া হয় কোনো কারণে, তো মনে হলো যে আজকে মনে হয় কিছু খাই না। আসলে দর্শকদেরকে বলবো যারা আসলে এটা ট্রাই করেন না, প্লিজ করা উচিত, বিকজ আসলে এটা খুব মজা। এবং এটা খুব, আমার বাবার চাকরি সূত্রে বগুড়ায় চাকরি করেছেন বহুদিন পুলিশ অফিসার হিসেবে, তো ওই ছোটবেলা থেকে ওটা ছিল, এবং আব্বা ট্রান্সফার হয়ে অন্য জেলায় যাওয়ার পরে মজার ব্যাপার হচ্ছে ওটার টেস্ট এখন একই রকম আছে, একই রকম আছে, টেস্ট কিন্তু চেঞ্জ হয়নি। এবং এটা এখনো আমি মিস করি, মানে যদি কোনো কারণে হয়ে যায় যে না এবার না মিস হয় নাই, যদি এখনো পর্যন্ত মিস হয় নাই, চলেই আসে না। এই রোজার মধ্যেও খেলাম, আমি বললাম তো রোজার মধ্যেও নিয়ে এসে খেয়েছি। বাহ, চমৎকার। প্রিয় পোশাক কি আসলে, ফর্মাল নাকি পাঞ্জাবি? পাঞ্জাবি, টি শার্ট, জিন্স। এটা আচ্ছা, একটু শর্ট কোশ্চেন করছি। হ্যাঁ, দেশে নাকি দেশের বাইরে, কোথায় যেতে ভালো লাগে? দুটোই, ঘুরতে ভালো লাগে দুটোই। আচ্ছা, নিজের জায়গা থেকে যদি বলি একটা পজিটিভ সাইড বলতে এবং একটা নেগেটিভ সাইড বলতে, কোনটি বলবেন? পজিটিভ সাইন হচ্ছে আমি কথা বলতে পারি মানুষের সাথে, খুব ফ্রেন্ডলি। নেগেটিভটা হচ্ছে আমি রেগে গেলে খুব ভয়ঙ্কর। 10-এর মধ্যে নিজেকে কত দেবেন পার্সন হিসেবে, পার্সোনালিটি হিসেবে? 70% বেশি দিব না। 70%, মানে 10-এর মধ্যে মানে 7 বলা যায়। 7 বলা যায়। কেন বাকি 3 না কেন? মানুষ পরিপূর্ণ হয় না কখনো, একটা মানুষ কখনোই পরিপূর্ণ হয় না, এটা সম্ভব না। জীবনে কখন প্রেমে পড়েছিলেন? কার প্রেমে এটা জিজ্ঞেস করব না, প্রথম প্রেমের অনুভূতি বা গানের প্রতি এসেছিল নাকি কোনো পার্সনের প্রতি? গানের সাথে প্রেমটা তো আলাদা। হ্যাঁ। আর ক্লাস ওটা কত, ক্লাস 4-5 হবে মনে হয়, একটা প্রেমের চিঠি লিখেছিল। আচ্ছা আচ্ছা, চমৎকার। জীবনে তো অনেক নারী ভক্ত পেয়েছেন, সবচেয়ে ইউনিক ওয়েতে আপনাকে কেউ প্রপোজ করেছে কিনা? হ্যাঁ, সেটা মনে আছে কি? শেয়ার করার মতো করা যেতে পারে? তিনি আমরা বলতে পারে, মিথ্যা বলছি না, তিনি আমার সহধর্মিণী এখন। ও ওয়াও, আচ্ছা, রব দে বানা দি জোড়ি টাইপের। হ্যাঁ, খুব ভালো, মাশাআল্লাহ। আপুকে পটিয়েছিলেন কিভাবে যদি বলি? পটাইনি, আমার ফ্রেন্ডের কাজিন ছিল, একটা বিয়ের ফাংশনে দেখা, তারপরে নাম্বার নিয়েছি, কথা বলেছি। আমার বাবা মা সবাই জানতেন, ফ্যামিলিয়ারলি বিষয়টা সম্পূর্ণ। বাহ, চমৎকার। এই প্রেমের কথা শুনে একটা রোমান্টিক গান শুনতে ইচ্ছে করছে, সো একটি গান যদি আমাদেরকে একটু শোনান। হ্যাঁ, গানটি লিখেছেন কবির বকুল ভাই, আমার খুব প্রিয় একটা গান, শওকত আলী ভাইয়ের সুরে। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে, থাকো আমারই পাশে, ও স্বপ্ন ওড়ায় আকাশে। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো
দুপা বাড়াতে থাকো আমারই পাশে, ও স্বপ্ন ওড়ায় আকাশে। বাহ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি সময় কেটেছে, সুন্দর গান শুনিয়েছেন এবং ঈদের এই আমেজটাকে আরো দ্বিগুণ করিয়ে দিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন এবং এটিএন এর যারা দর্শক আছেন প্রত্যেককে ভালোবাসা। চায়ের চুমুকের সাথে থাকুন, এটিএন এর সাথে থাকুন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।